हेलो फ्रेंड्स, आई एम राहुल एंड यू आर वाचिंग ट्रुथ ऑफ फिजिक्स। आज के मैं इंटीग्रेशनर कन्सेप्ट নিয়ে আলোচনা করব। সাপোজ আমাদের কাছে একটা ফাংশন আছে y ইকুয়াল টু এফ অফ এক্স। তার মানে এক্স এর আলাদা আলাদা মানের জন্য আমরা y এর আলাদা আলাদা মান পাবো। আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে যদি এক্স এর আলাদা আলাদা মান নিই, সাপোজ এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, তাহলে আমরা y এর আলাদা আলাদা মান পাবো। এক্স ইকুয়াল টু এ তে y এর যে মান আছে সেটা হচ্ছে এইটা, এই হাইটটা, দিস হাইট। এটা হচ্ছে সাপোজ এইটা আমাদের এই ফাংশন অনুযায়ী কী হয়ে যাবে, এফ অফ এ, অর্থাৎ এই এক্সের জায়গায় এ যদি আমরা ভ্যালু পুট করে দিই, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশনটার ভ্যালু হচ্ছে এফ অফ এ। সিমিলারলি এক্স ইকুয়াল টু বি পয়েন্টে ফাংশনটার ভ্যালু হচ্ছে এফ অফ বি, যেটা আমাদের কী হয়ে যাবে, এই যে এই হাইটটা, এই ভার্টিক্যাল হাইটটা, অর্থাৎ ডিসি, এই হাইটটা হয়ে যাবে আমাদের এফ অফ বি। সিমিলারলি এইরকম বি আর সি, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু বি, এই দুটো পয়েন্টের মাঝখানে যতগুলো আমাদের পয়েন্ট হবে, সেই প্রত্যেকটা পয়েন্টের এক্সের আলাদা আলাদা ভ্যালুর জন্য আমরা ওয়াই এর আলাদা আলাদা ভ্যালু পাবো অ্যাকর্ডিং টু দিস ফাংশন, এই ফাংশন হিসাবে। সেই ফাংশনাল ভ্যালুগুলোকে আমরা পুট করলাম ওয়াই এর, এইভাবে পুট করে আমরা সাপোজ এ ডি এরকম একটা কার্ভ পেলাম, অর্থাৎ গ্রাফ পেলাম এই ফাংশনটার। এইবার এই গ্রাফটা যেই অঞ্চলটা অধিকার করে আছে, অর্থাৎ এই এ বি সি ডি, এই রিজিয়নটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে চাই সাপোজ। তাহলে ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? এই ক্ষেত্রফলটা পাওয়ার জন্য একটা খুব সহজ উপায় অবলম্বন করা হলো। সাপোজ বি থেকে সি পর্যন্ত যে অঞ্চলটা আছে, সেই অঞ্চলটাকে আমরা এন সংখ্যক ভাগে ভাগ করে নিলাম। এখানটা আমরা কতগুলো ভাগ করেছি, 1 2 3 4 5, 5টা ভাগে ভাগ আছে। এবার সাপোজ এটাই হচ্ছে আমাদের এন সংখ্যক ভাগে ভাগ করে নিয়েছি। এইবার আমরা এইখানটায় এরকম ধরনের আয়তক্ষেত্র ড্র করলাম, অর্থাৎ এই বিন্দু থেকে এইখানটায় এরকম লম্ব টানলাম প্রত্যেকটা বিন্দুর জন্য, এইখান থেকে এইভাবে, এইখান থেকে এইভাবে, এইখান থেকে এইভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 1 2 3 4 5, 5টাই আয়তক্ষেত্র পেলাম। তার মানে এইভাবে আমরা এন সংখ্যক, যদি আমরা এন সংখ্যক ভাগ করতাম, তাহলে আমরা এন সংখ্যক আয়তক্ষেত্র পেয়ে যেতাম। তো সাপোজ আমরা এন সংখ্যক এরকম আয়তক্ষেত্র পেলাম। এইবার তোমরা একটু চিন্তা করো যে এই এন সংখ্যক আয়তক্ষেত্রের প্রতিটার যদি ক্ষেত্রফল আমরা বের করে সবগুলো আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফলটাকে যোগ করে দিই, তাহলে কি হবে, তাহলে সিম্পলি আমরা এ বি সি ডি, এই যে রিজিয়নটা হবে, সেই রিজিয়নটার আমরা ক্ষেত্রফল নিয়ার অ্যাবাউট বের করতে পারবো মোটামুটি। কেন আমি মোটামুটি বলছি, কারণ আমরা যদি ক্ষেত্রফলটা বের করে নিই, সেখানটা কিন্তু এই অংশগুলো সবসময় বাদ থেকে যাবে, এই অংশ, এই ট্রায়াঙ্গুলার অংশগুলো কিন্তু প্রত্যেকটা আয়তক্ষেত্রের জন্য বাদ চলে যাবে, অর্থাৎ সেগুলো কাউন্টে আসবে না, সেই ক্ষেত্রফলগুলো যোগ করলে আয়তক্ষেত্রে। তাহলে তার জন্য কি করা যেতে পারে সেটা আমি বলবো ধীরে ধীরে। তাহলে এই এন সংখ্যক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কি হবে, প্রতিটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল। এবার প্রতিটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, তো দেখতে পাচ্ছ তোমরা, প্রতিটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই দৈর্ঘ্য, এই উল্লম্ব রেখাটা ইন্টু প্রস্থ, এই ছোটোটা। তো এবার প্রস্থটা যেহেতু আমরা এন সংখ্যক সমান ভাগে ভাগ করে নিয়েছি, ফলে প্রত্যেকটার প্রস্থ, প্রতিটা আয়তক্ষেত্রের প্রস্থ যে আছে সেটা সমান হবে। সাপোজ এই মানটা হচ্ছে আমাদের ডেল এক্স, খুব ক্ষুদ্র যেহেতু মানটা, সেজন্য আমরা ডেল এক্স নাম দিচ্ছি। এইবার আমাদের হাইটটা প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা হবে। এই যে হাইটটা আছে, এটা হচ্ছে আমাদের এফ অফ এ, কারণ এখানটা এক্স ইকুয়াল টু এ পয়েন্ট। এইবার এর পরের যে হাইটটা হবে সেটা কি হবে, এফ অফ এ প্লাস ডেল এক্স, কারণ এইখানটায় এক্সের মানটা, এইখানটায় পরের পয়েন্টটায়, এটা হচ্ছে বি পয়েন্ট, আমাদের ছিল এইটা বি পয়েন্ট, এর পরের পয়েন্টটায় এক্সের মান কী হয়ে যাবে, এক্স ইকুয়াল টু এ প্লাস ডেল এক্স হয়ে যাবে। সেই জন্য আমাদের ফাংশনাল ভ্যালুটা কী হয়ে যাবে, এফ অফ এ প্লাস ডেল এক্স। তো তারপরেরটা স্বাভাবিকভাবে এফ অফ এ প্লাস 2 ডেল এক্স হবে, অর্থাৎ এই যে এই পয়েন্ট হবে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো এইটা কী হবে, এটার দূরত্বটা হচ্ছে এফ অফ এ প্লাস 2 ডেল এক্স, এইটুকু ডেল এক্স, এইটুকু ডেল এক্স, 2 ডেল এক্স। তো এইভাবে করে আমরা সবগুলো আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল আছে তার যোগফল লিখছি। তাহলে ক্ষেত্রফলগুলোর যোগফল হবে স্বাভাবিকভাবে এরকম। তো এবার লাস্ট টার্মটা কী হবে, লাস্ট টার্মটা সাপোজ আমরা এখানটা কতগুলো নিয়েছি, 1 2 3 4 5, 5টা ভাগ করেছি। তাহলে আমাদের ক্ষেত্রে কী হবে, আমাদের ক্ষেত্রে আমরা এতক্ষণ দেখলাম যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এফ অফ এ প্লাস 2 ডেল এক্স, তাহলে এইটা কী হবে, এফ অফ এ প্লাস 3 ডেল এক্স, এইটা হবে এফ অফ এ প্লাস 4 ডেল এক্স। তাহলে
আমরা আমাদের এইটা হলো এফ অফ এ প্লাস এফ অফ এ ইন্টু ডেল এক্স, তারপর এটা এফ অফ এ প্লাস ডেল এক্স, এইভাবে করতে করতে আমাদের এই ক্ষেত্রে কী আসবে, লাস্টেরটা এফ অফ এ প্লাস 4 ডেল এক্স ইন্টু ডেল এক্স। 5টা ভাগ হলে, তার মানে 5টা যদি আমরা ভাগ করি 1 2 3 4 5, তাহলে আমাদের লাস্ট যে টার্মটা আছে সেটা কি হচ্ছে, 1 কমে যাচ্ছে। 5টা ছিল সেই জন্য 5 - 1 4টা হলো। এইভাবেই যদি, তাহলে সিমিলারলি এই ওয়েতে যদি আমরা করতে থাকি, তাহলে n সংখ্যক যদি ভাগ করে থাকি, আমরা এখানে n সংখ্যক ভাগ করেছি, তাহলে সেই জন্য হয়ে যাবে লাস্টের টার্মটা আমাদের এফ অফ এ প্লাস n - 1 ইন্টু ডেল এক্স। এটা হয়ে যাবে আমাদের লাস্ট টার্মটা ইন্টু ডেল এক্স এইটা। তাহলে এই যে এক্সপ্রেশনটা বেরোলো, এইটা হচ্ছে আমাদের n সংখ্যক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সেটাকে আমরা সাপোজ আই ড্যাশ নাম দিচ্ছি। তাহলে আমাদের আই ড্যাশটা সিম্পলিফাইভাবে যদি আমরা লিখতে চাই সামেশনের কনসেপ্ট দিয়ে, যোগের কনসেপ্ট দিয়ে একবারে যদি লিখতে চাই, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সামেশন ওভার i ইকুয়ালস টু 1 to n এফ অফ xi ডেল এক্স। অর্থাৎ এখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে পরপর আমরা আই এর ভ্যালুগুলো পুট করতে থাকবো। এখানটায় i ইকুয়ালস টু 1 এ কী আছে, এফ অফ এ, কারণ x1 আমাদের হচ্ছে এ, তারপরে x2 হচ্ছে এ প্লাস ডেল এক্স। এইভাবে ধীরে ধীরে আমরা প্রতিটা টার্ম পেয়ে যাব। আর আমাদের এনতম টার্ম কী হবে, xn, সেটা হচ্ছে এ প্লাস n - 1 ইন্টু ডেল এক্স ইন্টু তারপরে ডেল এক্স যা থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড ফর্ম n সংখ্যক আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের। এইবার এই চিন্তাভাবনাটাকে আমরা আরেকটু প্রোগ্রেস করাবো যে কিভাবে আমরা আরও নিখুঁত পাবো। কারণ এইখানটায় আমরা যদি এরকম আয়তক্ষেত্র ড্র করি, তাহলে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রতিটা আয়তক্ষেত্রেরই এই উপরের ত্রিভুজাকৃতির কিছুটা অংশ আমাদের বাদ চলে যাচ্ছে। অর্থাৎ প্রতিটা আয়তক্ষেত্রে যদি আমরা এইভাবে ক্ষেত্রফল বের করি, আর মেইন যে ক্ষেত্রফল থাকবে ABCD অঞ্চলটার, সেটার মধ্যে পার্থক্য থাকবে শুধু একটাই, যে এই ডিস্টেন্সগুলোর, এই ট্রায়াঙ্গলগুলোর আমাদের ক্ষেত্রফলটা বাদ চলে যাবে, মানে থাকছে না আমাদের n সংখ্যক আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মধ্যে। তো সেই জিনিসগুলোকে আমাদের ইনক্লুড করতে এই ত্রিভুজগুলোর যে ক্ষেত্রফল আছে সেগুলোকে ইনক্লুড করতে আমাদের কি করতে হবে, অর্থাৎ আমরা ক্যালকুলেশনটাকে কীভাবে আরেকটু নিখুঁত করতে পারি, যাতে আমরা পুরোপুরিভাবে বলতে পারি যে এই n সংখ্যক আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের এই এক্সপ্রেশনটা আমাদের পরিবর্তিত হয়ে যায় পুরোপুরিভাবে ABCD এই যে রিজিয়নটা আছে এটার ক্ষেত্রফলে। তাহলে এইবার আমরা যদি প্রতিটা আয়তক্ষেত্র যে আছে এখানটায় সেগুলো যদি আরও সরু করতে থাকি, অর্থাৎ এই আয়তক্ষেত্রগুলোকে যদি আমরা আরও সরু করে আঁকি, তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই রিজিয়নের মধ্যে B থেকে C এই রিজিয়নের মধ্যে আমরা আরও বেশি সংখ্যক আয়তক্ষেত্র জুড়তে পারবো। অর্থাৎ এই B থেকে C এই রিজিয়নটাকে আমরা আরও বেশি সংখ্যক ভাগে ভাগ করছি। তার মানে n এর মান যদি আমরা ইনক্রিজ করি, এই আয়তনটা তো ফিক্সড, এই ক্ষেত্রফলটা তো ফিক্সড B থেকে C এর মধ্যে, এবার n এর মান যদি আমরা ইনক্রিজ করি, অর্থাৎ বেশি ভাগে যদি আমরা ভাগ করে দিই, তার কনসিকোয়েন্সটাই হবে যে আমরা আয়তক্ষেত্রগুলোকে আরও সরু করে দিচ্ছি। এইবার তোমরা একটা ভালো জিনিস লক্ষ্য করো যে আয়তক্ষেত্রগুলোকে যদি আমরা সরু করে দিই, তাহলে উপরের যে ত্রিভুজাকৃতি অংশ আছে সেগুলো কিন্তু আমাদের কনসিডারেশনের মধ্যে চলে আসবে যখন আমরা মোট ক্ষেত্রফলটা বের করব। অর্থাৎ বলতে যাচ্ছি যে এটা ছিল আমাদের গ্রাফটা। এইবার যদি আমরা আরও সরুভাবে আয়তক্ষেত্রগুলোকে ড্র করি, তাহলে দেখতে পাচ্ছ যে এই যে এরিয়াগুলো যে ছিল ট্রায়াঙ্গুলার, এই ট্রায়াঙ্গুলার এরিয়াগুলোকে কিন্তু আগের থেকে এইবার কমে গেছে। অর্থাৎ আমরা এইবার যদি যোগ করি সবগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই এক্সপ্রেশনটা অনুযায়ী, তাহলে আমরা কিন্তু যেই জিনিসটা পাবো, যেই ক্ষেত্রফলটা পাবো, সেইটা আর ABCDর যে আসল যে ক্ষেত্রফলটা হবে তার মধ্যে কিন্তু আমাদের ত্রুটিটা কম থাকবে, অর্থাৎ ডিফারেন্সটা কম থাকবে, অর্থাৎ আমাদের যে পারফেকশান আছে সেটা আরও অনেক বেড়ে যাবে। তো সাপোজ এইভাবেই এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই আমরা n যে আছে এটা টেন্ডস টু ইনফিনিটি করছি, অর্থাৎ প্রায় ইনফিনিটির কাছাকাছি নিয়ে যাচ্ছি। তাহলে ইনফিনিটির কাছাকাছি যদি নিয়ে যাই, প্রায় ইনফিনিটি সংখ্যক যদি আমরা ভাগ করে দিই এইভাবে, তাহলে আমরা প্রায় ইনফিনিটি সংখ্যক এরকম আয়তক্ষেত্র পাবো সরু। তাহলে আমরা বলতে পারি যে ত্রুটি আমাদের সব থেকে কম হবে। তখন এইটার যে এক্সপ্রেশন হবে, অর্থাৎ তখন এটার এক্সপ্রেশন হবে এইরকম, এটাকে লেখা হয় লিমিটেড ভাষায়, লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, ডেল এক্স টেন্ডস টু 0, অথবা
এন টেন্স টু ইনফিনিটি। কেন লিখলাম এটা? কারণ এন যখন টেন্স টু ইনফিনিটি হবে তখন তোমরা বুঝতেই পারছো যে আয়তক্ষেত্রগুলো খুব সরু হয়ে যাবে, অর্থাৎ ডেল এক্স যে পার্টগুলো আছে প্রস্থগুলো সেগুলো প্রায় টেন্স টু জিরো হয়ে যাবে। কারণ এই দুটো একদম আমাদের প্রপোর্শনাল কি, এই দুটো আমাদের একদম ব্যস্তানুপাতিক সম্পর্ক এই দুটার মধ্যে, ডেল এক্স আর এন। তাহলে এইটাকে লেখা হয় এইভাবে, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। এইবার আমাদের এই এক্সপ্রেশনটা সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 to n এফ অফ এক্স আই ডেল এক্স। তাহলে এই যে এক্সপ্রেশনটা বেরাবে, এইটার যে এক্সপ্রেশনটা হবে, এই এক্সপ্রেশনটা এইটাই হলো আমাদের যে এ বি সি ডি এই অঞ্চলটা যে আছে এই অঞ্চলটার অ্যাপ্রোপ্রিয়েট ক্ষেত্রফল। অর্থাৎ এই এবিসিডি অঞ্চলটার ক্ষেত্রফল আমাদের আই, যেটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেইটা হয়ে যাবে আসলে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। আমরা যদি এই জিনিসটা করে ফেলি, টু এন এফ অফ এক্স আই ডেল এক্স, এইটাই হলো আমাদের এবিসিডি যে এরিয়া আছে, এরিয়া অফ এ বি সি ডি, এই এরিয়াটার যে ক্ষেত্রফল আছে সেইটা আমরা এইভাবে বের করতে পারি যে আমরা সেই অঞ্চলটাকে আমরা এন সংখ্যক ভাগে ভাগ করে দিলাম। এবার এনটাকে আমরা লিমিট দিয়ে টেন্স টু ইনফিনিটি করলাম, অর্থাৎ প্রতিটা আয়তক্ষেত্রের আমরা প্রস্থটাকে টেন্স টু জিরো করলাম, ডেল এক্স টেন্স টু জিরো। এইভাবে ডেল এক্স টেন্স টু জিরো করার পরে আমরা যদি সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 to n করি, সবগুলো সামেশন করে দিই, এই প্রোডাক্টগুলো সবগুলো সামেশন করে দিই এফ অফ এক্স আই ইন্টু ডেল এক্স, অর্থাৎ প্রতিটা আয়তক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল যোগ করে দিই তাহলে আমরা মোট যে এরিয়া আছে এবিসিডি রিজিয়নটা সেইটার ক্ষেত্রফলটা পুরোপুরিভাবে নিখুঁতভাবে বের করতে পারবো। এবার এই যে জিনিসটা আছে, এই যেটা বললাম, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। ম্যাথামেটিক্যাল টার্মে এই জিনিসটাকেই বলা হয় আমাদের ইন্টিগ্রেশন। লিমিট ডেল এক্স টেন্স টু জিরো সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to n এফ অফ এক্স আই ইন্টু ডেল এক্স। এবার এটার লিমিটটা হয় আমাদের এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি, এই যে এটা ইন্টিগ্রেশন সাইন, আর এটা হচ্ছে লিমিট বলা হয়। এটা হচ্ছে লোয়ার লিমিট এক্স ইকুয়াল টু এ, আর এটা হচ্ছে আপার লিমিট এক্স ইকুয়াল টু বি। এটা লেখা হয় এইরকম। তো এই জিনিসটাকে বলা হয় ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স উইদিন দ্য লিমিট এ টু বি। তো এই জিনিসটাই হলো আমাদের ইন্টিগ্রেশনের যে বেসিক কনসেপ্ট আছে সেইটা, যে ইন্টিগ্রেশন মানে আসলে এই জিনিসটাই বোঝায়। আমি অলরেডি ডিফারেন্সিয়েশনের যে কনসেপ্ট আছে সেটা আলোচনা করেছি, তার লিঙ্ক, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। আর এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিবা পরবর্তী যে ভিডিওসগুলি হবে কনসেপচুয়াল টপিক্সের উপর তার নোটিফিকেশানস পেয়ে যাওয়ার জন্য। আর এই ভিডিওটিকেও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা যাতে তারাও এই কনসেপ্টটি বুঝতে পারে। তো তোমরা সবাই খুব ভালো থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।